আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সবাইকে ঈদ মোবারক। ওই যে একটা কথা আছে না, ওই ফুল ফুটুক বা না ফুটুক, আজ বসন্ত। তো আজকে বলাই যে চাঁদ উঠুক বা না উঠুক, কাল ঈদ। আপনারা হ্যাঁ, সবার দাওয়াত, সবার দাওয়াত। আচ্ছা, আপনারা এত কষ্ট করে ক্লাস করে আসছেন, আজকে হচ্ছে চাঁদ রাত। এরপরে আপনারা আহ, এত কষ্ট করে ক্লাস করতে আসছেন। মানে, এটা এটা কি বলা যায়, বিদ্যা সাধনা। বিদ্যা সাধনার জন্য আপনারা এত স্যাক্রিফাইস করতেছেন। বিদ্যা সাধনা নাকি চাকরি সাধনা? এটা তো চাকরি সাধনা হবে না। দুইটাই। না, দুইটা হবে না এখানে আসলে। মূল উদ্দেশ্য তো চাকরি বাকরি পাওয়া, এখানে তো বিদ্যা সাধনা উদ্দেশ্য না। তো তাইলে হবে যে চাকরি সাধনা। চাকরি সাধনার জন্য আপনারা তো কষ্ট করে। হ্যাঁ, আপাতত পিলি সাধনা। তো পিলি, পিলি হোক আর যাই হোক, এটা তো চাকরির পড়াই, সেহেতু চাকরি সাধনা। তো আপনারা এই যারা মেয়েরা আছেন, তো আপনারা আজকে মেহেদি লাগাবেন না? আপনারা মেহেদি না লাগায় ক্লাস করতে আসছেন নাকি মেহেদি লাগাই ফেলছেন? হ্যাঁ, হ্যাঁ, আজকের দিনটা সবার জন্য ঐতিহাসিক হয়ে থাকবে। হ্যাঁ, আজকে ঈদের আগের দিন আপনারা আপনারা বলতে পারবেন যে হ্যাঁ, আপনি যখন ক্যাডার হবেন, ক্যাডার হওয়ার পরে তো সবাই একটা স্ট্যাটাস দেয়। তো আপনারাও পিটুএ কে মেনশন করে স্ট্যাটাস দিবেন। আমাকে মেনশন করতে পারেন। তো আপনারা আমাকে মেনশন করতে পারেন যে আমরা চাঁদ রাতেও ক্লাস করছিলাম, শাহরিয়ার ভাই আমাদের হচ্ছে ক্লাস নিছিল পিটু এর। আমরা এত স্যাক্রিফাইস করছি। তো একটা ভালো স্মৃতি হবে না? আমাকে করবেন না? মিশন প্রিলি ঘোষ প্রোটোকল, হ্যাঁ। মিশন প্রিলি ঘোষ প্রোটোকল। আচ্ছা, আজকে হ্যাঁ, হ্যাঁ, এই যে আপনার সুস্মিতা সাহা, আহ, উনি একটা ভালো একটা আইডিয়া দিছেন। আপনারা এটা লিখতে পারেন, আপনারা হাতে লিখতে পারেন যে বিসিএস ক্যাডার হতে হবে। তাহলে যখন মোটিভেশন লাগবে, তখন হাতটা দেখলেন, তো তখন আপনাদের মধ্যে একটা মোটিভেশন কাজ করবে। না, না, আমি আমি তো ক্লাস না করাতে চাই না। আমি যদি ক্লাস না করাতে চাই, তাহলে তো আজকে আরিফিন ভাইরে হচ্ছে বলতামই যে ভাই আমি আজকে ক্লাস করাবো না, আমার আজকে ভালো লাগতেছে না, বা আমি আরেকদিন ক্লাস করাবো। আপনারা আপনারা যদি চান, তাহলে আমি কালকেও ক্লাস করাবো, কোনো অসুবিধা নেই। আমি কালকে ক্লাস করে দেবো, প্রস্তুত। আমাদের এই ছোটবেলায় ঈদটা আসলে খুব মজার ছিল। আমি তো গ্রামে বড় হয়েছি। তো আমরা শুরুতেই যেদিন মানে হোক 30টা রোজা হোক 29টা রোজা, মানে 29টা রোজার দিনেই আমরা ওই আমাদের বাড়ির পশ্চিম দিকে যাইতাম, ওইখানে বিশাল একটা বিল ছিল। ওইখানে আমরা যা চাঁদ খুঁজতাম। তো 29টা রোজা চাঁদ দেখা না গেলে তো মোটামুটি হতাশ হয়ে ফেরত আসতাম। তো এরপরে 30 রোজার দিনও আমরা চাঁদ দেখতে যাইতাম। তো একটা প্রতিযোগিতা হইতো যে কার আগে কে চাঁদ দেখতে পারে। এটা এটা একটা মজার একটা অভিজ্ঞতা ছিল। পরে একজন চাঁদ দেখলে তাকে আবার হচ্ছে ওই চাঁদটা কোথায়, আবার ওইটা হচ্ছে বুঝাইতে হইতো। তো আমরা বলতাম ওই যে দেখ, ওই যে দেখ, ওই গাছের উপরে, ওই যে একটা গাছ আছে না, ওই যে দেখ একটা গাছ, তার গাছের বাম দিকে একটু উপরে ওই যে চাঁদটা দেখা যাচ্ছে। তো কেউ কেউ আছে যে সে চাঁদ দেখতো না, সে চাঁদ দেই সে না দেখাই বলতো হ্যাঁ, হ্যাঁ, ওই যে চাঁদ, ওই যে চাঁদ।
তো এই জিনিসগুলো এখন হচ্ছে মিস করি, কারণ এখন এখন আসলে ওইরকম আয়োজন করে চাঁদ দেখা হয় না, আনন্দটা মাটি হয়ে গেছে। আজকে হচ্ছে সব থেকে কম উপস্থিতি। আপনারা আপনারা যারা আসছেন তারা হচ্ছে খুবই ডেডিকেটেড পার্সন, খুবই ডেডিকেটেড পার্সন বলে আজকে আপনারা কাজ করতে আসছেন। এখানে যেই 23-24 জন আছেন, সবাই হচ্ছেন ডেডিকেটেড। হ্যাঁ। আহ, পিলিতে না, দেখেন এখন প্লিলিতে তো আপনার টিকাটাই তো হচ্ছে অস্বাভাবিক। টিকি প্রিলিতে ফেল করাটা হচ্ছে স্বাভাবিক, আর প্রিলিতে পাস করা হচ্ছে অস্বাভাবিক। কারণ যে পরীক্ষায় 98% ফেল করবে, তো সেই পরীক্ষায় ফেল করাই তো স্বাভাবিক, পাস করাটাই হচ্ছে অস্বাভাবিক। তো ফেল করলে অসুবিধা কি? ফেল করবেন, অসুবিধা কি? প্রিলিতে না টিকবেন, অসুবিধা কি? সবাই তো টিকবে না, এটাই স্বাভাবিক। আমি আমি মাঝে মধ্যে ভাবি, এই যারা হচ্ছে বিসিএস এর যারা মোটিভেশন দেয়, তারা তারা হচ্ছে কেন এরকম মোটিভেশন দেয়? কারণ তাদের হচ্ছে সত্যটা বলা উচিত যে এখানে তো সবাই টিকবে না, এটাই স্বাভাবিক, এখানে সবাই টিকবে না। এবং বিসিএস একটা ফেল করার পরীক্ষা, এখানে ম্যাক্সিমাম ফেল করবে। আচ্ছা, আমরা আজকে খুব দ্রুত শেষ করার চেষ্টা করব। আপনাদের তো মনে হয় আজকে আজকে 11টা একটা পরীক্ষা আছে না, বাংলা ফাইনাল মডেল টেস্ট? হ্যাঁ, সবাই পাস করবেন। আমি আমি আজকে আপনাদের জন্য দোয়া করে দেব, আপনারা সবাই যাতে পাস করেন। সবাই আমি ফু দিয়ে দিব। ও অবশ্য ফু দেওয়া তো সম্ভব না, যদি সম্ভব হতো তাহলে ফু দিতাম। যাই হোক, আমি এসে দোয়া করে দিব, অসুবিধা নেই। এখন এই আমি যে দোয়া করব, এখন আপনারা কিছু হাদিয়া দিতে পারেন আমাকে, বুঝছেন? ধরেন মানে হাদিয়া দিলে দোয়াটা একটু স্ট্রং হয় আর কি। মানে হাদিয়া ছাড়াও হয়, তো হাদিয়া ছাড়া তো হয় না তা না। হাদিয়া ছাড়াও হয়, তবে স্ট্রং হয় না আর কি, একটু একটু উইক হয়ে যায় আর কি। তা আপনারা চাইলে আমার আমার ফোন নাম্বারে, আমার যে বিকাশ নাম্বার আছে ওইখানে হচ্ছে হাদিয়া পাঠাইতে পারেন। তাইলে তাইলে হচ্ছে দোয়া দিয়া দিব আর কি। তাহলে দোয়া করব। একজন নারকেল হাদিয়া দিবেন? হ্যাঁ, অসুবিধা নেই, অসুবিধা নেই। এই নারকেল, কাঁঠাল, পেঁপে, আহ, যে যেটা আছে, যার যেটা আছে, হ্যাঁ, আপনার এগুলো হাদিয়া দিতে পারেন, অসুবিধা নেই। আমি সবকিছুই হাদিয়া হিসাবে নিব। আরে আমি তো সালামি নেই। আমি তো ছোট মানুষ, আমি তো সালামি নেই ভাই। আচ্ছা ভাই, ফুল দিয়ে কি করব ভাই? ফুল তো ভাই নষ্ট হয়ে যাবে। ফুল ভাই নষ্ট হয়ে যাবে। একটা কাজ করতে পারেন ভাই, আমি আমি যখন বিয়ে শাদী করব, আপনি আপনি এই ফুলগুলো জমা রাখতে পারেন। আমি যখন বিয়ে শাদী করব তখন হচ্ছে আপনার একটা ফোন দিব, আলামিন ভাই আপনার একটা ফোন দিব, তখন এই ফুলগুলা পাঠায়েন, তাইলে আমার যে ফুল কেনার খরচটা বাইচে যাবে। আচ্ছা, ঠিক আছে। আজকে আপনাদের 11টা একটা পরীক্ষা আছে না, বাংলা ফাইনাল মডেল টেস্ট? না ভাই, না না, এটা আসলে ওই যে কেউ যাকেই হচ্ছে হাদিয়া দিতে পারে, এটা কোনো সমস্যা না, এটা বড় ছোট কোনো সমস্যা না। যে কেউ যাকে হাদিয়া দিতে পারে। না সরি, হাদিয়া না, শুধু হাদিয়া চলে আসতেছে। সালামি, সালামি। সালামি তো যে কেউ যাকে দিতে পারে, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, সব, যে কোনো কিছু আমি সবই নেই। আমি সবই নেই। যে কোনো কিছু দিলেই হবে, কোনো অসুবিধা নাই, আমি সবকিছু নিব, অসুবিধা নাই। আচ্ছা, আমরা আমরা হচ্ছে শুরু করে দিই। আমরা খুব আজকে দ্রুত যাওয়ার চেষ্টা করব, যেহেতু আপনাদের হচ্ছে 11টায় একটা পরীক্ষা আছে। তো সেহেতু আপনাদেরকে একটু দ্রুত ছাড়ার চেষ্টা করব। আজকের যে ক্লাসটা, এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে আপনারা 1 থেকে 2 নাম্বার অবশ্যই পাবেন। মানে এটা হচ্ছে আমি আশা করি আর কি, এখান থেকে 1-2 নাম্বার অবশ্যই আসবে। মানে আসা উচিত আসলে, আসা উচিত। আর যাই হোক, আমরা ওই যে এশিয়ার কিছু সভ্যতা পড়বো। এশিয়ার মানে যেহেতু আহ, এশিয়া মহাদেশের কিছু সভ্যতা পড়বো। এই সভ্যতা থেকে মোটামুটি প্রশ্ন আসে। এর থেকে মানে
বিসিএস এ না আসলেও বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রায়ই এই সভ্যতা থেকে প্রশ্ন আসে। তো শুরুতে আমরা দেখবো মেসোপটেমীয় সভ্যতা। মেসোপটেমীয় যে সভ্যতা, এখানে হচ্ছে এটা টোটাল এখানে হচ্ছে অনেকগুলো সভ্যতার সমষ্টিকে বলা হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা। এবং এবং এই মেসোপটেমীয় সভ্যতার কিছু কিছু পর্যায় আছে। এটা হচ্ছে পৃথিবীর সব থেকে প্রাচীন সভ্যতা। এবং প্রাচীন বলতে এটা হচ্ছে 5000 খ্রিস্টপূর্ব, হ্যাঁ খ্রিস্টপূর্ব 5000 খ্রিস্টপূর্বে এই এই সভ্যতাটা হচ্ছে হয়। এবং এবং এটা এটা একটা গ্রিক শব্দ, এটা কিন্তু গ্রিক সভ্যতা না, এটা একটা গ্রিক শব্দ। মানে এই মেসোপটেমিয়া এটা হচ্ছে একটা গ্রিক শব্দ। এই 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 শব্দটার অর্থ হচ্ছে দুই নদীর মাঝখানে। দুই নদী বলতে এখানে বোঝানো হচ্ছে দুইটা নদী, একটা হচ্ছে টাইগ্রিস আর একটা হচ্ছে ইউফ্রেটিস, যার এখনকার নাম তখনকার নাম ছিল ডাজলা এবং হচ্ছে ফোরাত। তো এই দুইটা নদীর মাঝখানেই এই সভ্যতাটা, এই কারণে এটা নাম হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা। এটা হচ্ছে পৃথিবীর সব থেকে প্রাচীন সভ্যতা। এবং এখনকার বর্তমানে যে ইরাক এলাকাটা, এই এলাকার বেশিরভাগ এলাকা জুড়ে এই সভ্যতাটা ছিল। তো মানে ইরাক যে দেশটা, ইরাকের হচ্ছে বেশিরভাগ এলাকা এবং ইরাকের আশেপাশে যেসব হচ্ছে এরিয়া আছে, এইগুলো নিয়েও এই সভ্যতাটা ছিল। এবং এই সভ্যতাটা তো যেহেতু এটা দুইটা নদীর মাঝখানে, অর্থাৎ এরা নদীর উপর এটা নির্ভরশীল ছিল। তো নদীর উপর নির্ভরশীল মানে হচ্ছে তারা একটা সেচ নির্ভর সভ্যতা ছিল, অর্থাৎ তারা হচ্ছে সেচের উপর নির্ভর করত। তো এটা হচ্ছে চারটা সভ্যতার মানে যোগফল এটার। এই যে মেসোপটেমীয় সভ্যতা, এটার টোটাল হচ্ছে চারটা পর্যায়। এদের মধ্যে আছে সুমেরীয় সভ্যতা, এরপর ব্যাবিলনীয় সভ্যতা, এসিরীয় সভ্যতা এবং হচ্ছে ক্যালদীয় সভ্যতা। আমরা এই চারটা একটু জানার চেষ্টা করব। আচ্ছা, আমাকে একটু আমি একটু 1 মিনিটের জন্য একটু লিভ নিচ্ছি, 1 মিনিট, জাস্ট 1 মিনিট। আপনারা চা খেতে যাবেন? চা খাওয়ার আগে আমি চলে আসছি। আচ্ছা, তো আমরা এই যে মেসোপটেমীয় যে সভ্যতাটা, এটার যে চারটা পর্যায় আমরা একটা একটা করে দেখার চেষ্টা করব। তো আহ, শুরুতেই শুরুতেই দেখবো আমরা সুমেরীয় সভ্যতা। হ্যাঁ, সুমেরীয় সভ্যতা। এই সভ্যতাটা হচ্ছে মেসোপটেমীয় যে সভ্যতাটা ছিল, এই সভ্যতার মধ্যে সব থেকে প্রাচীন যে সভ্যতা, সেটা হচ্ছে সুমেরীয় সভ্যতা। এখন দেখেন এখানে একটু একটু কনফিউজিং হতে পারে, সেটা হচ্ছে যে একটা হচ্ছে মেসোপটেমীয় সভ্যতা, এইটার চারটা পর্যায় হচ্ছে এই চারটা সভ্যতা, অর্থাৎ এই চারটা সভ্যতা কিন্তু মেসোপটেমিয়া সভ্যতার অন্তর্ভুক্ত। এখন এই মেসোপটেমিয়া সভ্যতা হচ্ছে পৃথিবীর সব থেকে প্রাচীন সভ্যতা। এবং এই যে চারটা ভাগ, এই চারটা ভাগ হচ্ছে বিভিন্ন আহ, আহ, বিভিন্ন এটাকে বলা যেতে পারে বিভিন্ন সভ্যতার বয়সগুলা কেমন, সেই হিসাবে হচ্ছে এই চারটা সভ্যতাকে ভাগ করা হয়েছে। এদের মধ্যে সব থেকে প্রাচীন হচ্ছে সুমেরীয় সভ্যতা, অর্থাৎ সুমেরীয় সভ্যতাটা হচ্ছে সব থেকে আগে আসছে। তো এদের এদের সব থেকে, আচ্ছা এখানে এই সভ্যতা থেকে যে প্রশ্নগুলো হচ্ছে সব থেকে বেশি হবে, সেটা হচ্ছে একটা হচ্ছে যে কোন সভ্যতার অবদান কোনগুলা, আহ, আর কোন সভ্যতা পৃথিবীর এখন কোন কোন দেশে ওই সভ্যতাগুলো ছিল, এবং কার কি কি অবদান, এবং হচ্ছে কোনটার আগে কোনটা, বা কোনটাও প্রাচীন, বা কোনটা কোন দেশে অবস্থিত, এই জিনিসগুলাই মোটামুটি হচ্ছে আসে। এর বাইরে কোনো প্রশ্ন আসে না।
তো এই যে সুমেরীয় সভ্যতা, এদের সব থেকে বড় অবদান হচ্ছে কিউনিফর্ম। কিউনিফর্মটা ছিল এক ধরনের লিখন পদ্ধতি। এটা কিন্তু কোনো বর্ণমালা না, এটা হচ্ছে বর্ণলিপি, এটা কিন্তু বর্ণমালা না। এটা হচ্ছে এক ধরনের লিখন পদ্ধতি, এবং তাদের এই যে বর্ণ যে লিপিগুলা ছিল, এগুলা অনেকটা ভি আকারের, যে অক্ষরটা অনেকটা ওই ভি আকারের মতো ছিল। এই যে দেখেন এখানটা ছবি আছে, এখানে এখানে ম্যাক্সিমাম যে আঁকিবুকি গুলো আছে, এগুলো ম্যাক্সিমাম আকৃতি ভি এর মতো। এটা একটু করে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এটা কিন্তু লিখন পদ্ধতি। হ্যাঁ, এটা কিন্তু বর্ণমালা না, এটা হচ্ছে লিখন পদ্ধতি। অর্থাৎ এই সুমেরীয় সভ্যতা হচ্ছে লিখন পদ্ধতি। এটা হচ্ছে তাদের সব থেকে বড় অবদান। তাদের আরো কিছু অবদান আছে, এর মধ্যে আছে হচ্ছে যে তারা চাকা আবিষ্কার করেছিল, এবং চন্দ্রপঞ্জিকা, এবং হচ্ছে জলঘড়ি। জলঘড়ি হচ্ছে যে আগেরকার দিনে, এখনকার সময় যে ঘড়ি, সেটা তো হচ্ছে ছিল না, তো সেহেতু তারা হচ্ছে জলঘড়ির মাধ্যমে তারা সময়টার হিসাব রাখতো। আচ্ছা, এখানে আরেকটা একটু কনফিউশন ব্যাপার আছে, যে গিলগামেশ, এই গিলগামেশ হচ্ছে একটা বই, যেটা কোনো কোনো বই লিখছে যে এটা সুমেরীয় সভ্যতার, আবার এটা কোনো কোনো বই লিখছে এটা ব্যাবিলনীয় সভ্যতার। কিন্তু এটা আসলে এই যে গিলগামেশের একটা যে বই, তো এই বইটা আহ, যে অরিজিনালিটি, হ্যাঁ, যে অরিজিনাল যে বইটা, এটা মূলত হচ্ছে সুমেরীয় সভ্যতার। এরপর আমরা দেখবো হচ্ছে এসিরীয় সভ্যতা। এটা এইটার এই মেসোপটেমীয় সভ্যতার অন্তর্ভুক্ত যে এসিরীয় সভ্যতা, এইটা হচ্ছে টাইগ্রিস নদীর তীরে এই সভ্যতাটা গড়ে উঠেছিল। এবং একটা শহর ছিল আসুর নামে, এই আসুর শহর থেকে আসছে এসিরীয় সভ্যতা। এবং পৃথিবীর আহ, সর্বপ্রথম সামরিক রাষ্ট্র বলা হয় একে। সামরিক রাষ্ট্র বলার কিছু কারণ আছে, এর মধ্যে একটা কারণ হচ্ছে যে তারা এই সভ্যতা থেকে প্রথম হচ্ছে লোহার অস্ত্র শস্ত্র ব্যবহার হয়, এবং তারা যুদ্ধ করত, এবং যুদ্ধে তারা এই লোহার অস্ত্র শস্ত্র গুলা ব্যবহার করত। তাদের আরো কিছু অবদান আছে, সেটা হচ্ছে যে বৃত্তকে যে 360 ডিগ্রি কোণে ভাগ করা, এইটা তারা প্রথম করে। এবং অক্ষাংশ দ্রাঘিমাংশ যে হিসাবগুলা, এইগুলো তারা হচ্ছে প্রথম বের করে। এরপরে আসবে যে এরপরে আসবে ব্যাবিলনীয় সভ্যতা। তো আমরা এই যে ব্যাবিলনীয় সভ্যতা যখনই আমরা আমরা শুনি, তখনই যে জিনিসটা আমাদের সামনে আসে, সেটা হচ্ছে যে ব্যাবিলনের শূন্য উদ্যান। তো এই ব্যাবিলনের যে শূন্য উদ্যান, এখন এই যে ব্যাবিলনীয় যে সভ্যতাটা, এটা মূলত এখনকার যে ইরাক, তো এই ইরাকে অবস্থিত। এখানে একটু একটু করে বলতে হয়, সেটা হচ্ছে যিনি এই ব্যাবিলনের শূন্য উদ্যান তৈরি করেন, তিনি তার যে সম্রাজ্ঞী ছিল, তার যে স্ত্রী ছিল, হ্যাঁ, সেই সম্রাটের নাম ছিল নেবুচাঁদজান। হ্যাঁ, নেবুচাঁদজান। তো তার যে সম্রাজ্ঞী ছিল, তার যে স্ত্রী ছিল, তিনি হচ্ছে বাগান করা খুব পছন্দ করতেন। তো তিনি বাগান করা পছন্দ করতেন, তিনি হচ্ছে সম্রাটের বলছে যে আমি চাই তুমি এরকম একটা বাগান তৈরি করো, যেটা ঝুলন্ত বাগান হবে, হ্যাঁ, বা হচ্ছে এরকম অনেকটা বিল্ডিং এর উপরে বাগান থাকবে। তো এই স্ত্রীর কথাটাই তিনি এই ব্যাবিলনের যে শূন্য উদ্যান, সেটা হচ্ছে উনি তৈরি করেন। এখান থেকে ওই যারা মেয়েরা আছেন, তারা আবার হচ্ছে অনুপ্রাণিত হয়েন না। তারা আবার হাজবেন্ড রে, মানে আপনাদের যে ভবিষ্যৎ হাজবেন্ড, তাদেরকে আবার এমন কিছু করতে বললেন না, এখন কিন্তু এটা আর সম্ভব হবে না। আচ্ছা, তো ব্যাবিলনীয় সভ্যতার যে প্রথম যে কিছু অবদান, এর মধ্যে তার হচ্ছে প্রথম লিখিত আইন। হ্যাঁ, যে লিখিত আইনটা, এটা হচ্ছে তাদের অবদান। তারা প্রথম হচ্ছে যে আইন, তারা এগুলো হচ্ছে লিখিত আকারে প্রকাশ করে, বা লিখিত আকারে এই আইনগুলো লিপিবদ্ধ করে। এরপরে আসবে হচ্ছে ক্যালদীয় সভ্যতা। ক্যালদীয় সভ্যতাকে বলা হচ্ছে নতুন ব্যাবিলনীয় সভ্যতা। অর্থাৎ ব্যাবিলনের যে সভ্যতা, তার পরেই ছিল ক্যালদীয় সভ্যতা। এবং তাদের কিছু গুরুত্বপূর্ণ অবদান আছে, এর মধ্যে সপ্তাহকে এখন আমরা 7 দিন হিসেবে জানি, বা আমরা যে 24 ঘন্টা হিসেবে একদিন জানি, এইগুলো হচ্ছে তারা বের করে। এবং বছরের দৈর্ঘ্য, হ্যাঁ, কত সময় পর পর হচ্ছে যে বছর হয়,
তখন এই ক্যালডিওরাই এই জিনিসটা বের করছে। এরপরে আমরা দেখব মিশরীয় সভ্যতা। তো ইতিহাসের যে জনক হেরোডোটাস, উনি উনি মিশরকে বলছে নীল নদের দান। নীল নদের দান বলার কারণ হচ্ছে এটা নীল নদকে ঘিরেই হচ্ছে এই এই সভ্যতাটা গড়ে উঠেছে, এই কারণে এটাকে বলা হয়েছে নীল নদের দান। এখানে মিশরীয় সভ্যতা, মিশরীয় সভ্যতা বললেই যেই শব্দটা আসবে সেটা হচ্ছে যে সেটা হচ্ছে হায়ারোগ্লিফিক। এই যে ছবি দেখতে পাচ্ছেন, এই যে আমরা ছবিতে যেসব এই যেসব এই যে ফুল পাখির যে আঁকিবুকি, তো মূলত এইগুলোকে বলা হচ্ছে মূলত এগুলোকে বলা হচ্ছে হায়ারোগ্লিফিক। এবং তারা হচ্ছে কাগজ তৈরি করেছিল, প্যাপিরাস নামের একটা গাছ, ওই ওই গাছের বাকল থেকে, ওই গাছের বাকল থেকে তারা হচ্ছে প্রথম কাগজ তৈরি করে। তো যখন মিশরীয় সভ্যতা যখনই আমাদের আমরা যখনই মিশরের নাম শুনি তখনই আমাদের সামনে আসে হচ্ছে পিরামিড। তো এই পিরামিডের তখনকার তখনকার যে মিশরের যে রাজারা ছিল তাদেরকে বলা হতো ফারাও, এবং তারা বিশ্বাস করত যে মৃত্যুর পরেও আরেকটা জীবনের অস্তিত্ব থাকবে, অর্থাৎ মৃত্যুর পরেও আরেকটা জীবন থাকবে, এবং তারা চাইতো ওইখানেও তারা এই রাজার মতোই থাকবে। এই কারণে তারা যখন মারা যেত তখন তাদের যে প্রজা বা তাদের যে অধস্তন তাদের প্রতি নির্দেশ থাকতো যে তাদের যে লাশ সেটাকে যেন সাজিয়ে গুছিয়ে হচ্ছে দেয়। তো সেইখান থেকেই আসছে এই যে পিরামিডের মধ্যে তাদের যে লাশগুলো এগুলো হচ্ছে মমি করে সংরক্ষণ করা হতো। তো এদের কিছু কিছু অবদান আছে, এর মধ্যে 365 দিনে বছর এটা তারা বের করছে বা এটা তারা শুরু করে, এবং এখন যে 12 মাসে বছর এবং 30 দিনে মাস, এই জিনিসগুলো মিশরীয়রা হচ্ছে বের করে প্রথম। সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতার এটা বাংলায় হচ্ছে সিন্ধু, কিন্তু ইংলিশে হচ্ছে ইন্দুস। হ্যাঁ, ইন্দুস সিভিলাইজেশন। ইন্দুস ইন্দুস রিভার মানে হচ্ছে সিন্ধু নদ বা সিন্ধু রিভার বা সিন্ধু নদী। আচ্ছা, এটা এই সভ্যতাকে বলা হয় ব্রোঞ্জ যুগের সভ্যতা, কারণ এখানে লোহার কোনো ব্যবহার ছিল না। এবং সিন্ধু নদী, এই সিন্ধু নদীকে ঘিরেই এই সভ্যতাটা ছিল, এবং এই সভ্যতাটা আবিষ্কৃত হয় 1921 সালে, অর্থাৎ 1921 সালের আগে এখানকার এই যে সভ্যতাটা এটা নিয়ে তেমন কেউ কিছু জানতো না। এবং এইখানে যেই জাতিটা বাস করতো তাদের নাম ছিল দ্রাবিড় জাতি। এবং এইখানে যে 1921 সালে যে আবিষ্কার হয়, এই আবিষ্কারের নেতৃত্ব দেন হচ্ছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। এইখানে মূলত দুইটা শহর ছিল, একটা নাম ছিল মহেঞ্জোদারো এবং আরেকটা নাম ছিল হরপ্পা। এই এই দুইটা শহর এই সিন্ধু নদের তীরে এই এই সভ্যতায় হচ্ছে গড়ে উঠেছিল। তাদের যে প্রধান যে অবদান সেটা হচ্ছে এখন যে আমরা যে বাটখারা দিয়ে যে পরিমাপ করি, তারাই প্রথমে এটা শুরু করে। ওই একটা ছবি আছে ঋত্বিক রোশনের মহেঞ্জোদারো, আপনারা এটা কেউ দেখছিলেন নাকি? একটা ছবি আছে মহেঞ্জোদারো ঋত্বিক রোশনের। হ্যাঁ, আমি আমি অবশ্য দেখি নাই ছবিটা, তবে আমি ওই কিছু ক্লিপ দেখছিলাম হচ্ছে ইউটিউবে, আমি অবশ্য ছবিটা দেখি নাই। হ্যাঁ, ছবিটা ফ্লপ খাইছে, ছবিটা ফ্লপ খাইছে। আচ্ছা, ফিনিশীয় সভ্যতা। এই ফিনিশীয় সভ্যতাটা মূলত ছিল হচ্ছে এখন এখন যেখানে লেবানন নামের যে দেশটা, এইখানে হচ্ছে ফিনিশীয় সভ্যতাটা গড়ে ওঠে। ফিনিশীয় সভ্যতা তারা বিখ্যাত হচ্ছে জাহাজ বানানোর জন্য, তারা বিখ্যাত ছিল, এবং নাবিক, তো যেহেতু তারা জাহাজ বানাইতো সুতরাং সেখানে এই জাহাজগুলো চালানোর জন্য নাবিকও ছিল। তো এই নাবিকরা যে তখন তো আর কোনো কম্পাস ছিল না, হ্যাঁ, সমুদ্রে। তো কম্পাস ছাড়াই তাদের চলতে হইতো। তখন তারা আকাশের যে তারকা, তাদেরকে তারা লক্ষ্য রাখতো যে কোন দিকে কোন তারা উঠে। তো তারা এই কারণে যে ধ্রুবতারা যেটা, এইটাকে তারা এই তারকাটা দিয়ে তারা হচ্ছে দিক নির্ণয় করত। এই কারণে অনেকেই ধ্রুবতারাকে ফিনিশীয় তারাও হচ্ছে বলে।
এই ফিনিশীয়দের যে গুরুত্বপূর্ণ অবদানটা সেটা হচ্ছে তারা বর্ণমালা উদ্ভাবন করেছে, এবং ইংলিশে এখন যে কনসোনেন্ট যে লেটারগুলো আছে, তো এইখানেও 22টা ব্যঞ্জন বর্ণ তারা হচ্ছে প্রথম উল্লেখ করে। এখন দেখেন, এই যে এখানে যে বর্ণগুলো দেখাচ্ছে, এখন আমরা যে এবিসিডি যেগুলো জানি, তো প্রথমে 22টা ব্যঞ্জন বর্ণ এই তারাই হচ্ছে বের করে ফিনিশীয়রা। অর্থাৎ যদি বলে যে বর্ণমালা কাদের অবদান, সেহেতু এখানে উত্তর হবে ফিনিশীয়। আপনাদেরকে ছবির নাম আর বলা যাবে না, আপনারা নায়িকা নিয়ে পড়ে আছেন। আচ্ছা, এরপরে পারস্য সভ্যতা। এই সভ্যতাটা মূলত 2000 থেকে 600 খ্রিস্টপূর্ব এই সময়টাতে হচ্ছে ছিল। এই সময়টাতে এই সভ্যতাটার অস্তিত্ব ছিল। বর্তমানের যে ইরান যেখানে, সেখানেই এই পারস্য সভ্যতার অস্তিত্ব ছিল। এখানে মেসোপটেমীয় যে সভ্যতাটা, সেইটা হচ্ছে ইরাকে ছিল। আর এই যে পারস্য সভ্যতা, এটা হচ্ছে ইরানে। এই দুইটা একটু প্যাচ লাগে, এই দুইটা একটু ভালো করে খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে পারস্য সভ্যতা, এটা হচ্ছে বর্তমানের ইরান। আর এর আগে আমরা যেটা দেখলাম মেসোপটেমীয় সভ্যতা, ওইটা ছিল ইরাক। এই সভ্যতাটা যেই স্পেসিফিক যে কারণে বিখ্যাত, সেটা হচ্ছে যে তাদের একটা খুব ভালো একটা প্রশাসন ব্যবস্থা ছিল। এরপরে হিব্রু সভ্যতা। হিব্রু মূলত একটা ভাষা, হ্যাঁ, একটা ভাষা নাম হচ্ছে হিব্রু। বর্তমানে যে ইসরায়েল যেখানে আছে, এখন বর্তমানে প্যালেস্টাইন এবং হচ্ছে ইসরায়েল, এই এই দেশগুলাতেই এখনকার যে দেশগুলো, এখানে মূলত এই সভ্যতার অস্তিত্ব ছিল। তো মূলত হিব্রু ভাষাভাষী যারা, তাদেরকেই বলা হয় হচ্ছে হিব্রু। হিব্রু সভ্যতায় মানে হচ্ছে হিব্রু ভাষা যারা কথা বলতো। চৈনিক সভ্যতা। চৈনিক সভ্যতা, প্রাচীন যে চৈনিক সভ্যতা, এটা মূলত দুইটা নদীকে কেন্দ্র করে হচ্ছে গড়ে ওঠে। একটা হচ্ছে ইয়াংসিকিয়াং, আর একটা হচ্ছে হোয়াংহো। এই যে হোয়াংহো, এটাকে হচ্ছে পিত নদীও বলে। পিত পিত কালার, পিত মানে হচ্ছে হলুদ। তো এটাকে ইংলিশে ইয়েলো রিভারও বলে। আর যে চৈনিক যে ভাষা, সেটাকে হচ্ছে হোয়াংহো বলে। তো এখান থেকে প্রশ্ন আসতে পারে যে চৈনিক যে সভ্যতা, সেটা কোন নদীর তীরে গড়ে উঠেছিল, অথবা কোন দুটি নদীর তীরে গড়ে উঠেছিল। তো এই ক্ষেত্রে এই নদীগুলার নামগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। এর হচ্ছে ইজিয়ান সভ্যতা। ইজিয়ান সভ্যতা মূলত যে এজিয়ান যে সাগর, এই এজিয়ান সাগরকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এবং এই এজিয়ান সভ্যতাটার অস্তিত্বের কথা জানা যায় হোমারের যে ইলিয়াড এবং হচ্ছে ওডিসি, যে দুইটা মহাকাব্য, এই দুইটা মহাকাব্যে এই সভ্যতার অস্তিত্বের কথা জানা যায়। আমি একদম হচ্ছে স্পেসিফিক যেই তথ্যগুলো আপনাদের দরকার, সেই তথ্যগুলো এখানে রেখেছি। সভ্যতার এর বাইরে আর কিছু করতে হবে না আপনাদেরকে। রোমান সভ্যতা। তো এই রোমান সভ্যতা ছিল ইতালিতে, এই সভ্যতাটা গড়ে উঠেছিল। এবং সাধারণত দেখা যায় যে সভ্যতাগুলা গড়ে উঠেছে একটা নদীকে কেন্দ্র করে। কারণ কারণ এই কারণ যেহেতু কৃষি নির্ভর ছিল, যেহেতু মানে যেহেতু সেচ দরকার হতো, সেহেতু প্রায় ম্যাক্সিমাম সভ্যতাগুলাই মানে কোনো না কোনো নদীর পাড়ে গড়ে উঠেছিল। কিন্তু একটা ব্যতিক্রম হচ্ছে এই রোমান সভ্যতা। এইখানে এই সভ্যতাটা কোনো ধরনের নদীমাতৃক ছিল না। তাদের আশেপাশে কোনো উল্লেখযোগ্য কোনো নদী ছিল না। তো এই যে বিখ্যাত যে কলোসিয়াম, তো এই কলোসিয়ামটা হচ্ছে এই ইতালিতে অবস্থিত। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ সভ্যতা হচ্ছে ইনকা সভ্যতা। ইনকা সভ্যতাটা মূলত হচ্ছে এটা দক্ষিণ আমেরিকার তে অবস্থিত। এবং দক্ষিণ আমেরিকার যে পেরু, এই পেরুতেই মূলত আগে এই ইনকা সভ্যতার অস্তিত্ব ছিল। আজকে আউট হবে, হ্যাঁ, আজকে আউট হবে। আপনাদের 11টা বাজে পরীক্ষা আছে না, মডেল টেস্ট বাংলা? আজকে পরীক্ষা আছে না, মডেল টেস্ট 11টা বাজে?
হ্যাঁ, যদি 11টার মধ্যে ক্লাস শেষ হয়, যদি 11টার আগে হয় তাহলে কাউজ হবে, আর নাহলে কাউজ হবে না। গ্রিক সভ্যতা, এই গ্রিক সভ্যতা, মানব যে সভ্যতা, এটার মধ্যে হচ্ছে গ্রিক সভ্যতা আহ, খুবই গুরুত্বপূর্ণ। এর কারণ হচ্ছে এই গ্রিক সভ্যতাকে বলা হয় যে গণতন্ত্রের সূতিকাগার। হ্যাঁ, গণতন্ত্রের সূতিকাগার বলা হয়। এবং এখানে একদল একদল মানুষ, তারা হচ্ছে যুক্তিবাদীর যুক্তিবাদী যে চিন্তা ভাবনা, আহ, এগুলার হচ্ছে এগুলার তারা চর্চা করত। এবং তাদের সেই সব দার্শনিকদের বলা হতো সফিস্ট। গিফট, আচ্ছা গিফট আপনারা পাবেন, আমি বলছি গিফট পাবেন আপনারা। কে কোনটাতে ফার্স্ট বা সেকেন্ড হয়েছে ওগুলাতে হিসাব আছে, আপনারা গিফট পাবেন। গিফট দেওয়ার সময় তো এখনো যায় নাই, আপনারা গিফট পাবেন, আপনি গিফট নিয়ে টেনশন করতে হবে না। আরে ভাই, গিফটের যে কথা, এটা তো হচ্ছে পিটুয়ে থেকে বলে নাই যে গিফট দিবে, এটা তো আমি বলছি। হ্যাঁ, এটা তো আমি বলছি যে আপনাদেরকে গিফট দিব। এটা হচ্ছে হ্যাঁ, টাইবা নদীর তীরে, হ্যাঁ টাইবা নদীর তীরে, কিন্তু তারা ওই মানে নদী মাতৃকতা বা নদীর উপর অতটা নির্ভরশীল ছিল না। হ্যাঁ, তাদের যে সভ্যতা গড়ে উঠেছে ওই হিসেবে তারা হচ্ছে নদীর উপর তেমনটা নির্ভরশীল ছিল না। আচ্ছা, এরপরে এই যে গ্রিক সভ্যতা, এটাকে বলা হচ্ছে যে গণতন্ত্রের সূতিকাগার। আহ, এখানে যে জিনিসটা প্রশ্নে প্রায় আসে, মানে সেটা হচ্ছে যে প্রথমত কিছু দার্শনিকদের নাম আপনাদেরকে মনে রাখতে হবে। এর মধ্যে শুরুতে সক্রেটিস, ওই যে একটু আগে আমরা বললাম যে সফিস্ট, এই সফিস্টের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন হচ্ছে সক্রেটিস। তো এই সক্রেটিসের স্টুডেন্ট ছিলেন প্লেটো, আবার এই প্লেটোর স্টুডেন্ট ছিলেন এরিস্টটল। এবং এরিস্টটলের যে শিক্ষক আচ্ছা সরি, আমি হচ্ছে একটু উল্টাপাল্টা বলে ফেলছি। আহ, এখানে সক্রেটিসের ছাত্র ছিলেন প্লেটো, আর প্লেটোর ছাত্র ছিলেন এরিস্টটল। আর এরিস্টটলের ছাত্র ছিলেন এরিস্টটলের ছাত্র ছিলেন আলেকজান্ডার। তো এই এইখান থেকে মাঝে মধ্যে হচ্ছে পরীক্ষা প্রশ্ন আসে যে কার ছাত্র কে ছিলেন বা কার শিক্ষক কে ছিলেন। তো এই এই যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটা আপনাদেরকে মনে রাখলেই হবে। আচ্ছা, এরপর হচ্ছে প্লেটো। প্লেটো একটা তার একটা বিখ্যাত বই আছে, যে বইয়ের নাম হচ্ছে রিপাবলিক। এবং তিনি তার যে গুরু সক্রেটিস, এই সক্রেটিসের যে কথাবার্তাগুলা, তো সেইগুলাকে উনি একটা বই আকার উনি লিখে রাখছেন। ওই বইটার নাম হচ্ছে ডায়ালগ অফ সক্রেটিস। এবং তিনি একটা দর্শনের স্কুল খোলেন, সেই স্কুলের নাম হচ্ছে একাডেমিয়া। আর এরিস্টটল উনি একটা হচ্ছে বই লিখেছেন, মানে যেটার নাম হচ্ছে পলিটিক্স। এবং একটা বিখ্যাত লাইসিয়াম, একটা মানে তখনকার সময় একটা হল ছিল, এবং যেটার নাম হচ্ছে লাইসিয়াম। এবং এই লাইসিয়াম হলের প্রতিষ্ঠা করেন হচ্ছে এরিস্টটল। এই ছিল মোটামুটি হচ্ছে সভ্যতা। আমরা যে এশিয়ার যে সভ্যতাগুলো, এগুলো আমরা দেখে ফেলছি। এখন এশিয়ার যে বাকি অংশগুলা, সেগুলো আমরা খুব দ্রুত একটু যাওয়ার চেষ্টা করব। ফিলিপাইন, এটার হচ্ছে রাজধানী নাম হচ্ছে মেনিলা। এবং এই যে ফিলিপাইনে হচ্ছে অনেকগুলা দ্বীপের সমন্বয়ে হচ্ছে গঠিত। এর মধ্যে সব থেকে বৃহত্তম যে দ্বীপ লুজন, এই দ্বীপটাতেই মূলত এই রাজধানীটা হচ্ছে অবস্থিত। আর এখানে ফিলিপাইনের একটা মুসলিম জনগোষ্ঠী আছে। এবং তারা তারা যেই দ্বীপে বাস করে, সেই দ্বীপটার নাম হচ্ছে মিন্দানাও দ্বীপ। এবং দ্বীপের যে রাজধানী হচ্ছে যে বাংসামোরো। এবং ওইখানে এটা হচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দ্বীপ। এবং এই মুসলমানদের ওইখানকার যে দল, সেই দলটার নাম হচ্ছে মোরো ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট। তারা মূলত চাচ্ছিল যে মিন্দানাও দ্বীপের আলাদা স্বায়ত্ত শাসন। আসলে স্বায়ত্ত শাসন না, তারা মূলত স্বাধীনতাই চাচ্ছিল। তো পরে ফিলিপিন যে সরকার, তারা এদেরকে হচ্ছে যে স্বাধীন অনেকটা হচ্ছে স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করে। এবং এখন এই যে এমএলএনএফ, তারাই মূলত এই মিন্দানাও দ্বীপের যে শাসন কার্য তারাই হচ্ছে পরিচালনা করে। এবং এই যে একটু আগে যেটা বললাম যে তারা স্বাধীনতা চাইছিল, পরে হচ্ছে ফিলিপাইন তারা একটা ল পাস করে। এটার সেই লটার নাম ছিল হচ্ছে বাংসামোরো অর্গানিক ল। এটা এটা তারা
এটা তারা 2019 সালে পাশ করে, এবং তার ফলেই এই মিন্দানাও এখন, সে তখন থেকে মিন্দানাও স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে পরিচালিত হচ্ছে। তো এই ফিলিপাইনের একটা গেরিলা গোষ্ঠী আছে, সেই গেরিলা গোষ্ঠীর নাম হচ্ছে আবু সায়াফ। বিভিন্ন বিভিন্ন আহ, আহ, মানে বিভিন্ন দেশের কিছু জঙ্গি সংগঠন আছে বা কিছু হচ্ছে গেরিলা সংগঠন আছে। এইগুলার নামগুলা, টুকটাক নামগুলা আপনাদেরকে একটু মনে রাখতে হবে। তো এই ফিলিপাইনের যে গেরিলা সংগঠন, এটার নাম হচ্ছে আবু সায়াফ। আজকের টপিক হচ্ছে ইউরোপ ছিল। আজকের টপিক ইউরোপ ছিল, কিন্তু গতকালকে আমরা এশিয়া মহাদেশটা শেষ করতে পারি নাই। তো যেহেতু এশিয়া মহাদেশ শেষ করতে পারি নাই, এই কারণে এশিয়া মহাদেশের পরের পার্টটাই এখন আলোচিত হচ্ছে। আজকে মনে হয় না ইউরোপের কিছু হবে, আজকে হচ্ছে এশিয়াই থাকবে। পরের ক্লাসে আমরা ইউরোপ ধরবো। আচ্ছা, সিঙ্গাপুর। সিঙ্গাপুরের একটা ছোট্ট দেশ। সিঙ্গাপুরের যে রাজধানী, এটাকে বলা হয় একটা নগর রাষ্ট্র। সিঙ্গাপুরকে বলা হয় নগর রাষ্ট্র কারণ এটার একটা শহরের সমানে আয়তন। তো যেহেতু অনেকটা শহরের মতোই, এই কারণে এটাকে বলা হচ্ছে যে নগর রাষ্ট্র। এটার যে রাজধানী হচ্ছে সিঙ্গাপুর, সিঙ্গাপুর সিটি। এবং যে চাঙ্গি বিমানবন্দর, এটা হচ্ছে সিঙ্গাপুরের প্রবেশদ্বার বলা হয় এটাকে। তো সিঙ্গাপুরের কিছু নিকনেম আছে, সেটাকে বলা হয় ব্রিটিশ ক্রাউন কলোনি এবং জিব্রাল্টার অফ দ্য ইস্ট। সিঙ্গাপুর স্বাধীনতা লাভ করে 1965 সালে। এটা হচ্ছে ব্রিটিশদের অধীনে ছিল। তারা 1965 সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। এখন বর্তমানে যিনি প্রেসিডেন্ট, তার নাম হচ্ছে হালিমা ইয়াকুব। তার নামটা আপনারা মনে রাখবেন, এটা পরীক্ষা আসতে পারে। এবং এই সিঙ্গাপুরকে আরেকটা নামেও ডাকা হয়, এটাকে এশিয়ার গার্ডেন সিটি নামেও ডাকা হয়। ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া হচ্ছে পৃথিবীর যতগুলা মুসলিম দেশ আছে এর মধ্যে সব থেকে বড় মুসলিম সংখ্যাগরিষ্ঠ, অর্থাৎ এখানে মুসলমানদের সংখ্যায় হচ্ছে সব থেকে বেশি। তো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হচ্ছে এই ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার যে মানুষজন, এদেরকে জাভামেন নামেও ডাকা হয়। এবং এই পুরো মুসলিম বিশ্বের যে প্রথম প্রথম প্রেসিডেন্ট হন, তিনি এই ইন্দোনেশিয়া থেকেই হন, এবং তার নাম ছিল মেঘবতী সুকর্ণপুত্রী। এখন বর্তমানের যিনি প্রেসিডেন্ট, তার নাম হচ্ছে জোকো জোকো উইদোদো। ইন্দোনেশিয়া থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি, কারণ এটা এটা হচ্ছে যে তাদের এখনকার যে রাজধানী, সেটা এই রাজধানীটা তারা তারা স্থানান্তর করছে। তাদের পূর্বের যে রাজধানী সেটা ছিল জাকার্তা, এটা জাভা দ্বীপে ছিল। তারা এখন এই এই দ্বীপ থেকে তারা এই জাভা দ্বীপ থেকে তারা হচ্ছে বর্নিও দ্বীপে তাদের এই রাজধানীটা সরিয়ে নিচ্ছে। এবং এটাকে তাদের যে নতুন রাজধানী, এটার নাম হচ্ছে নুসান্তারা। এই প্রশ্ন হচ্ছে আসতে পারে যে ইন্দোনেশিয়ার নতুন রাজধানীর নাম কি, অথবা ইন্দোনেশিয়ার রাজধানী কোন দ্বীপে হচ্ছে স্থানান্তর করা হচ্ছে। ইন্দোনেশিয়ার একটা অংশ ছিল পূর্ব তিমুর, বা যেটাকে বলা হচ্ছিল তিমুর লিস্তে। এইটা হচ্ছে এশিয়ার সর্বশেষ স্বাধীন হওয়া দেশ। এবং এবং এটার হচ্ছে বর্তমান নাম হচ্ছে ডেমোক্রেটিক রিপাবলিক অফ তিমুর লিস্তে। এবং এবং এটার রাজধানী হচ্ছে দিল্লি। এখন দেখেন, এই যে এখানে এখানে যে মানচিত্রটা যে দেখতে পাচ্ছেন, এখানে একটা অংশ হচ্ছে ইস্ট তিমুর। আবার ইন্দোনেশিয়ার হচ্ছে মাঝ বরাবর আর একটা ছোট্ট অংশ আছে, এটা হচ্ছে ইস্ট তিমুর। অনেকটা আমাদের আমাদের তৎকালীন 1971 সাল পর্যন্ত যেটা ছিল আর কি, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান, অনেকটা ওইরকম আর কি। আচ্ছা, সুন্দর প্রণালী। এই প্রণালীগুলোর ক্ষেত্রে আপনাদেরকে মনে রাখতে হবে যে কোন প্রণালী কোনটাকে হচ্ছে, কোন প্রণালী কোনটাকে অ্যাড করে, এবং কোন কোন প্রণালী কাকে হচ্ছে হচ্ছে আপনাকে আপনার মানে কোন প্রণালী কাকে সংযোগ করে, এবং কোন প্রণালী কাকে বিভক্ত করে। এই দুইটা জিনিস মনে রাখতে হবে। এর মধ্যে সুন্দর প্রণালী, এটা হচ্ছে সুমাত্রা এবং এবং জাভা দ্বীপ, এই দুইটাই ইন্দোনেশিয়ার দ্বীপ। এই দুইটা দ্বীপকে হচ্ছে বিভক্ত করেছে। এবং এটার এটা যে দুইটা ওয়াটার বডিকে সংযুক্ত করেছে, এর মধ্যে এক পাশ হচ্ছে ভারত মহাসাগর, আর এক পাশে আছে হচ্ছে জাভা সাগর। আপনারা এই প্রণালীগুলা হচ্ছে যদি ম্যাপ দেখে থেকে পড়েন,
সেটা হচ্ছে সব থেকে ভালো হবে। এভাবে হচ্ছে মুখস্থ করার থেকে সামনে হচ্ছে ম্যাপ নিয়ে পড়বেন, তাহলে এগুলো মনে রাখার হচ্ছে সহজ হবে। এরপর আসবে হচ্ছে যে মালাক্কা প্রণালী বা স্ট্রেইট অফ মালাক্কা। এই মালাক্কা প্রণালীর এটা বঙ্গোপসাগর এবং হচ্ছে জাভা সাগরকে যুক্ত করেছে, এবং এটা বিভক্ত করেছে মালয়েশিয়া এবং হচ্ছে সুমাত্রাকে। এখানে যদি বলে যে কোন প্রণালী মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়াকে বিভক্ত করেছে, সেই ক্ষেত্রে উত্তর হবে কিন্তু এই মালাক্কা প্রণালী। কোরিয়া। কোরিয়ার মধ্যে দুইটা দেশ, একটা হচ্ছে উত্তর কোরিয়া এবং আরেকটা হচ্ছে দক্ষিণ কোরিয়া। এর মধ্যে আহ, এই দুই কোরিয়াতে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়, দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়ার সময় যখন যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন শেষ হইলো, তখন এই কোরিয়ার, তখন কিন্তু তারা একসাথে ছিল। কিন্তু কোরিয়ার সাউথ কোরিয়াতে যুক্তরাষ্ট্রের যে বাহিনীগুলা, তারা তারা হচ্ছে অবস্থান নাই, এবং নর্থ কোরিয়াতে রাশিয়ার যে সৈন্যরা তারা অবস্থান নাই। তো যেহেতু রাশিয়া তখন একটা সমাজতান্ত্রিক রাষ্ট্র এবং এবং যুক্তরাষ্ট্রের পুঁজিবাদী রাষ্ট্র, তো সেখান থেকে তাদের দ্বন্দ্বটা শুরু হয় যে তারা হচ্ছে কোন দিকে যাবে। তারা কি রাশিয়ার ব্লকে যাবে, মানে সাবেক যে সোভিয়েত ইউনিয়ন, তারা কি সোভিয়েত ইউনিয়ন ব্লকে যাবে, নাকি যুক্তরাষ্ট্রের যে পুঁজিবাদী রাষ্ট্র, আহ, তারা কি ওই দিকেই থাকবে। তো সেখান থেকে মূলত তাদের এই ঝামেলাটা শুরু হয়, এবং পরে এই ঝামেলাটার মধ্য দিয়েই তারা হচ্ছে আলাদা হয়ে যায়। তো এখন এখন বর্তমানে যে উত্তর কোরিয়া, তার নাম হচ্ছে গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়া। দেখেন এখানে নাম দিছে গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়া, কিন্তু আসলে এখানে চলে কিম জং উন, যে কাকু আছে কিম জং উন কাকু, তার স্বৈরশাসন। তো এটার প্রতিষ্ঠাতা হচ্ছে কিম ইল সাং। এটা আপনাদের মনে রাখতে হবে না, এটা মূলত এখানে মনে রাখতে যেটা হবে যে উত্তর কোরিয়া বা দক্ষিণ কোরিয়া প্রতিষ্ঠা পায় কবে, এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। উত্তর কোরিয়া প্রতিষ্ঠা পায় হচ্ছে 1948 সালে। রাজধানী হচ্ছে পিয়ংইয়ন, এবং এই দুই কোরিয়া বিভক্ত হয় হচ্ছে 1945 সালে। 1945 সালে বিভক্ত হওয়ার পরই দুই কোরিয়ার মধ্যে যুদ্ধ চলছিল, পরে যুদ্ধবিরতি চুক্তি হয় 1953 সালে। এই যুদ্ধবিরতি চুক্তির পরেই এই দুই কোরিয়া হচ্ছে অফিসিয়াল ভাবে তারা হচ্ছে আলাদা হয়ে যায়। 2006 সালে অষ্টম দেশ হিসেবে তারা হচ্ছে পারমাণবিক হচ্ছে বিস্ফোরণ ঘটায়, এবং এই 2006 সালে তারা অষ্টম অষ্টম দেশ হিসেবে অষ্টম পারমাণবিক বোমার অষ্টম পারমাণবিক বোমার অধিকারী হিসেবে তারা আত্মপ্রকাশ করে। এর মধ্যে এই উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার যে সীমানা, এই সীমানাতে একটা গ্রাম আছে, যে গ্রামটার নাম হচ্ছে পানমুনজাম। তারা এই গ্রামে মানে যদি তারা যদি চায় যে মিলিত হওয়ার জন্য, বা উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া কোনো কোনো বৈঠকে মিলিত হতে চায়, তাহলে তারা এই গ্রামে তারা এখানে এই গ্রামে হচ্ছে বৈঠকে মিলিত হয়। এবং এই কারণে এই গ্রামটাকে বলা হয় শান্তিগ্রাম। পানমুনজাম এই গ্রামটাকে বলা হয় হচ্ছে আহ, আহ, উম, শান্তিগ্রাম বলে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আমার যে বিস্ফোরণ বানানটা ভুল হয়েছে, এখানে এটা টাইপিং মিস্টেক, এটা ঠিক করতে হবে। দক্ষিণ কোরিয়া, যেটার অফিসিয়াল নাম হচ্ছে কোরিয়া প্রজাতন্ত্র, আর রাজধানী হচ্ছে সিওল। যিনি বর্তমান যে প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট নাম হচ্ছে মুন জাই ইন, এবং এই প্রেসিডেন্টের বাসভবনের নাম হচ্ছে ব্লু হাউস। এটা একটা গুরুত্বপূর্ণ একটা তথ্য। এটা এটা একটা পরীক্ষা মনে আসছিল যে দক্ষিণ কোরিয়ার যে প্রেসিডেন্ট তার বাসভবনের নাম কি। এগুলো আসলে খুব একটা মানে মনে রাখার মতো বা কাজে লাগার মতো তথ্য না, কিন্তু তারপরও হচ্ছে কিছু অকাজের তথ্য দেখা যায় মনে রাখতে হয়, জিকের ক্ষেত্রে আর কি। আহ, এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এই তথ্যটা গুরুত্বপূর্ণ। এখন যে তথ্যটা আপনারা দেখতে পাচ্ছেন, এই তথ্যটা হচ্ছে গুরুত্বপূর্ণ। মিলিটারি ডিমার্কেশন লাইন, হ্যাঁ, এই মিলিটারি ডিমার্কেশন লাইনটা হচ্ছে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে অবস্থিত, এবং এটা 38 ডিগ্রি উত্তর অক্ষরেখায়, 38 ডিগ্রি উত্তর অক্ষরেখায় এই এটা অবস্থিত, এবং এটা হচ্ছে পৃথিবীর সব থেকে সবচেয়ে সুরক্ষিত সীমানা, সব থেকে সুরক্ষিত সীমানাকে বলা হয় এই সীমানা হচ্ছে এটা। তো এখানে প্রশ্ন আসতে পারে যে মিলিটারি ডিমার্কেশন লাইন কোন দুটি দেশের মধ্যে অবস্থিত, সেহেতু উত্তর হবে উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া। এবং এই 38 ডিগ্রি উত্তর অক্ষরেখা, এটাও আসতে পারে যে 38 ডিগ্রি উত্তর অক্ষরেখা দিয়ে যে কোন দুটি দেশ বিভক্ত। তাদের একটু আগে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে ছিল সেটা ছিল স্থল সীমানা।
আর তাদের যে জলসীমানা আছে এই জলসীমানাটা পৃথক করার জন্য তাদের আরেকটা সীমানা আছে, যেটার নাম হচ্ছে নর্দার্ন লিমিট লাইন। এইটা পিচ সাগর যে আছে, এই পিচ সাগরে হচ্ছে দুই কোরিয়ার সীমানাটা। তো এই নর্দার্ন লিমিট লাইনও কিন্তু এই দুই কোরিয়ার মধ্যে জলসীমানার যে ব্যাপারটা, তারা এই জলসীমানাটাকে পৃথক করেছে এই নর্দার্ন লিমিট লাইন। কোরিয়া প্রণালী, কোরিয়া প্রণালী এটা দুইটা সাগরকে যুক্ত করেছে, একদিকে জাপান সাগর আর একদিকে পূর্ব চীন সাগর। আর এই কোরিয়া প্রণালী পৃথক করেছে জাপান থেকে কোরিয়া যে উপদ্বীপ, এই কোরিয়া উপদ্বীপকে পৃথক করেছে এই কোরিয়া প্রণালী। এশিয়ার কয়েকটা দেশকে বলা হচ্ছে এশিয়ান টাইগার্স। হ্যাঁ, এর মধ্যে মানে মূলত চারটা দেশ, আসলে এগুলো হচ্ছে দেশ না, কারণ এই যে এখানে হংকং এবং তাইওয়ান, এই দুইটা তো আসলে এখন এখন কোনো দেশ না। তো এই হংকং, তাইওয়ান বা দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, হংকং, এই চারটাকে বলা হচ্ছে এশিয়ান টাইগার্স। এবং আরেকটা টার্ম আছে যেটাকে বলা হয় সুপার সেভেন। সুপার সেভেন বলতে ওই একটু আগে যে দেখলাম আমরা ফোর টাইগার্স, এই ফোর টাইগার্স এর সাথে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ড, এই তিনটাকে একসাথে করে বলা হচ্ছে সুপার সেভেন। তো এরকম প্রশ্ন আসতে পারে, যে কোন দেশটি সুপার সেভেনের অন্তর্ভুক্ত, অথবা কোন দেশটি সুপার সেভেন অন্তর্ভুক্ত নয়। আচ্ছা, এরপরে যে মধ্য এশিয়া, তো এই মধ্য এশিয়ার যেই দেশগুলো আছে, কাজাখস্তান, উজবেকিস্তান বা তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, এগুলো থেকে সাধারণত মানে সাধারণত প্রায় দেখা যায় যে কিছু কিছু পরীক্ষায় রাজধানীর নাম, এদের রাজধানীর নাম আর হচ্ছে এদের মুদ্রার নাম, এই কিছু জিনিস আছে। তো আপনারা চাইলে এটা মনে মনে রাখতে পারেন, এটা চাইলে নাও মনে রাখতে পারেন, কারণ এটা হচ্ছে 50-50 ইম্পর্টেন্ট। হ্যাঁ, অনেকটা হচ্ছে 50-50 ইম্পর্টেন্ট, কারণ এটা দেখা যায় কিছু পরীক্ষা আসছে। তো আহ, আপনারা একটু চোখ বুলে যেতে পারেন আর কি। এখানে আমি একসাথে একসাথে এখানে করে রাখছি যে রাজধানীর নাম কোনটা বা মুদ্রার নাম কোনটা, এখানে আপনারা হচ্ছে পরে দেখে নিতে পারবেন। মধ্যপ্রাচ্য যেটা মিডল ইস্ট, এখানে একটা একটা কর্পোরেশন আছে যে জিসিসি। আমরা যখন সংগঠন পড়ছিলাম তখন আমরা এই জিনিসটা দেখছি যে গালফ কোঅপারেশন কাউন্সিল, এর মধ্যে হচ্ছে মোট 6টা দেশ নিয়ে হচ্ছে এই জিসিসি হচ্ছে গঠিত। এর মধ্যে কুয়েত, বাহরাইন, তারপর সৌদি আরবিয়া, সংযুক্ত আরব আমিরাত, ওমান এবং কাতার, এই 6টা দেশ নিয়ে জিসিসি হচ্ছে গঠিত। এবং এখানে আরেকটা টার্ম আছে, সেটা হচ্ছে যে পারস্য উপসাগরীয় দেশ। পারস্য উপসাগরের পারস্য উপসাগরের তিন দিক থেকে যে দেশগুলো, এগুলোকে বলা হয় মূলত পারস্য উপসাগরীয় দেশ। এদের মধ্যে জিসিসির যে 6টা দেশ এবং ইরাক আর হচ্ছে ইরান, এই 8টা দেশকে মূলত বলা হয় পারস্য উপসাগরীয় দেশ। তো এরকম প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি পারস্য উপসাগরীয় দেশের অন্তর্ভুক্ত, অথবা নিচের কোনটি পারস্য উপসাগরীয় দেশ বা পারস্য উপসাগরীয় দেশ না। সেক্ষেত্রে এখানে যে 8টা দেশ, এই 8টা দেশ হচ্ছে এই পারস্য উপসাগরীয় দেশের অন্তর্ভুক্ত। আরেকটা টার্ম আছে যেটাকে বলা হয় যে আরব উপদ্বীপ। আরব উপদ্বীপ বলতে, দেখেন একটু আগে আমরা দেখছি হচ্ছে যে পারস্য উপসাগরীয় দেশ, আর এখন হচ্ছে আরব আরব উপদ্বীপ। আচ্ছা, উপদ্বীপ মানে কি? উপদ্বীপ মানে কি আপনারা জানেন? উপদ্বীপ মানে কি? উপদ্বীপ হচ্ছে যে 3 দিক থেকে জল থাকবে, 3 দিক থেকে পানি দিয়ে ঘেরা, এবং একদিকে হচ্ছে স্থলভাগ, এটাকে বলা হচ্ছে যে উপদ্বীপ। এই যে দেখেন এখানে আহ, আরবের যে উপদ্বীপটা, তার একদিকে একদিকে লোহিত সাগর, একদিকে হচ্ছে এডেন উপসাগর, একদিকে আরব সাগর, আরেকদিকে হচ্ছে ওমান উপসাগর, আরেকদিকে পারস্য উপসাগর। এই 3 দিকেই হচ্ছে যে জলাভূমি, এই জলাভূমি দিয়ে ঘেরা, এই কারণে এটাকে বলা হচ্ছে যে আরব উপদ্বীপ। তো এই আরব উপদ্বীপে হচ্ছে মোট 7টা দেশ, এর মধ্যে জিসিসির যে 6টা দেশ, এই 6টা দেশ এবং আরেকটা দেশ হচ্ছে ইয়েমেন। তো এই মোট 7টা দেশ হচ্ছে এই মোট 7টা দেশ হচ্ছে এই আরব উপদ্বীপের, আরব যে উপদ্বীপ, এই উপদ্বীপের অন্তর্ভুক্ত।
যেটার ইংলিশ ইংলিশ নামটা হচ্ছে অ্যারাবিয়ান পেনিনসুলা। সৌদি আরব, সৌদি আরবে হচ্ছে তারা হচ্ছে রাজতন্ত্রী শাসন ব্যবস্থা, এবং এখানে হচ্ছে কোনো সংবিধানও নাই, এবং এখানে কোনো হচ্ছে পার্লামেন্টও নাই। এখানে এই সৌদি আরব যে যে রাজ্যটা, এটা যে প্রতিষ্ঠাতা হচ্ছে আব্দুল আজিজ ইবনে সৌদ। এটা 1932 সালে তিনি হচ্ছে এই সৌদি সাম্রাজ্যটা প্রতিষ্ঠা করেন, এবং তারা হচ্ছে মাছ ধরতো। এটা হচ্ছে আগেও একটা ক্লাসে বলছিলাম। তারা মূলত এখানে মূলত জেলেরা ছিল, মূলত জেলে মানে মাছ ধরে জীবিকা নির্বাহ করতো। পরে যখন হচ্ছে তেল আবিষ্কার হয়, তেল আবিষ্কার পরপরই এই এলাকাটা মোটামুটি আহ আহ, এখনকার যে অবস্থা, উন্নত অবস্থা, এই অবস্থায় চলে আসে। তো বর্তমানের যিনি যিনি প্রধান সৌদি যে বাদশাহ, তার হচ্ছে সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ। তার স্ত্রী কয়টা জানেন নাকি আপনারা? সে এখন পর্যন্ত কয়জন স্ত্রী গ্রহণ করছে এখনকার এই বর্তমান যে রাজা বা বাদশাহ? হ্যাঁ, পালিয়ে গেছে একজন, এরপরে আরো আরো অনেক কিছু আছে। আচ্ছা, কয়জন স্ত্রী দিয়ে কি করবেন? এটা তো পরীক্ষা আসবে না, কয়জন স্ত্রী দিয়ে কি করবেন? হ্যাঁ, আচ্ছা, এরপরে হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। আমি একটা সময় পর্যন্ত মনে করতাম যে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব, মানে ছোটবেলায় মনে করতাম আর কি, যে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব এই দুইটাই হচ্ছে একই দেশ, এই দুইটা একই দেশ। কিন্তু পরে জানতে পারলাম যে না, এই দুইটা আসলে হচ্ছে আলাদা দেশ। তো এরা এরা হচ্ছে মোটামুটি পরাধীন ছিল আমাদের মতোই। 1971 সালে তারা ব্রিটেন থেকে স্বাধীনতা লাভ করে। এইখানে আহ গুরুত্বপূর্ণ যে তথ্য, সেটা হচ্ছে একটা প্রণালী, যে প্রণালীটা হচ্ছে হরমুজ প্রণালী। এই হরমুজ নামটা শুনলে আমার কাছে তরমুজ মনে হয়, হ্যাঁ, হরমুজ, তরমুজ। তো এই স্ট্রেইট স্ট্রেইট অফ হরমুজ, এটা উম, যে দুইটা উপসাগরকে যুক্ত করেছে, এর একদিকে হচ্ছে পার্সিয়ান গালফ, এবং আরেকদিকে হচ্ছে আহ, আরেকদিকে আছে হচ্ছে ওমান উপসাগর। দেখেন, এখানে একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে। এখানে যে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, একটু একটু খেয়াল করেন। এখানে একদিকে হচ্ছে পার্সিয়ান গালফ, পারস্য উপসাগর, আর আরেক দিকে হচ্ছে ওমান উপসাগর। ওমান উপসাগরের পরে কিন্তু আছে হচ্ছে আরব সাগর। এখন অর্থাৎ এটা যদি পরীক্ষা আসে যে হরমুজ প্রণালী কোন দুটি সাগরকে যুক্ত করে, বা কোন দুটিকে বা কাকে যুক্ত করেছে, সেহেতু যদি অপশনে থাকে এরকম যে পারস্য উপসাগর আর হচ্ছে আরব আরব সাগর, তাহলে এটাও কিন্তু উত্তর হবে। যদি অপশন এটা থাকে তাহলে হচ্ছে এটা উত্তর হবে। আর যদি পারস্য উপসাগর প্লাস ওমান উপসাগর থাকে তাহলে তো এটা উত্তর হবেই। কিন্তু অপশনে যদি দুইটা থাকে তাহলে কি করবেন? অপশন যদি দুইটা থাকে তাহলে কি করবেন? অপশনে যদি দুইটা থাকে তাহলে পারস্য উপসাগর এবং হচ্ছে ওমান উপসাগর এটা দাগাবেন। হ্যাঁ, আর যদি অপশনে এটা না থাকে তাহলে হচ্ছে পারস্য উপসাগর প্লাস হচ্ছে আরব সাগর, তো আপনার এটা দাগাবেন। তো রাজধানী হচ্ছে আবুধাবি, অর্থাৎ যে সংযুক্ত আরব আমিরাত, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী হচ্ছে আবুধাবি। এবং যে যে আইনসভা আছে, এটাকে একটা নাম আছে সুন্দর, এটা হচ্ছে মজলিস ওয়াতিনি ওয়াতিনি ইতিহাদ। যে ইতিহাদ একটা ইয়ে আছে না, একটা বিমান, ওই যে একটা যাত্রীবাহী একটা বিমান সংস্থা, ওই ইতিহাদ এয়ারলাইন্স। ওই যে আপনার ম্যানচেস্টার সিটির মনে হয় এরা স্পন্সর স্পন্সর ম্যানচেস্টার সিটির ইতিহাদ। আচ্ছা, কুয়েতের রাজধানী হচ্ছে কুয়েত সিটি, এবং এটার পার্লামেন্ট হচ্ছে মজলিস আল উম্মা। এখান থেকে প্রশ্ন আসলে এগুলাই আসবে, যে পার্লামেন্টের নাম কি অথবা রাজধানীর নাম কি। এর থেকে বেশি প্রশ্ন এখান থেকে আসবে না আসলে। কাতার, তার রাজধানী হচ্ছে দোহা। এটা হচ্ছে 1971 সালে তারা হচ্ছে ব্রিটেন থেকে স্বাধীনতা লাভ করে। এখানে আহ, এখানে 5 জুন 2017 সালে আরবের যে যে দেশগুলা তাদেরকে একটা নিষেধাজ্ঞা দিছিল কাতারকে, কিন্তু যদিও এখন এই নিষেধাজ্ঞা তুলে দিছে। এখন আর কিন্তু কোনো নিষেধাজ্ঞা নাই, তাদের যে নিষেধাজ্ঞাটা ছিল সেটা হচ্ছে তুলে দিছে এখন। লেবানন, লেবানন হচ্ছে এমন একটা দেশ যেখানে যে রাষ্ট্রপতি যিনি হবেন, সেই রাষ্ট্রপতি হবে খ্রিস্টান, কিন্তু আর যিনি প্রধানমন্ত্রী হবেন, প্রধানমন্ত্রী হবে হচ্ছে সুন্নি, এবং স্পিকার স্পিকার হবে হচ্ছে শিয়া।
তো এই জিনিসটা এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য যে লেবাননের যে রাষ্ট্রপতি তিনি হচ্ছে কোন ধরনের হবেন বা কোন ধর্মাবলম্বী হবেন, এবং হচ্ছে প্রধানমন্ত্রী কোন ধর্মাবলম্বী হবেন বা স্পিকার কোন ধর্মাবলম্বী হবেন। আহ এটা একটা গুরুত্বপূর্ণ তথ্য যে লেবানন এবং হচ্ছে ইসরায়েলের যে সীমানা, সেই সীমানাটার একটা নাম আছে, সেটার নাম হচ্ছে ব্লু লাইন। যেখানে দেখতে পাচ্ছেন এই যে ইসরায়েল এবং হচ্ছে লেবানন, তারা দুইটা হচ্ছে প্রতিবেশী রাষ্ট্র, এবং তাদের যে সীমানাটা এটাকে বলা হয় ব্লু লাইন। আর লেবানন এবং ইসরায়েলের একটা নদী নিয়ে তাদের হচ্ছে বিরোধ আছে, সেই নদীর নাম হচ্ছে ওয়াজিনি নদী। তো এই লেবাননেরই একটা জঙ্গি সংগঠন আছে, সেটার নাম হচ্ছে হিজবুল্লাহ, এবং এটা হচ্ছে শিয়া ধর্মাবলম্বী, যাদের সদর দপ্তরে হচ্ছে বৈরুত লেবানন। এই হিজবুল্লাহ মানে হচ্ছে আল্লাহর দল। এখানে এই তথ্যটা মনে রাখতে হবে যে হিজবুল্লাহ কোন দেশ ভিত্তিক সংগঠন। এখানে যে প্রতিষ্ঠাতা যে সালটা, এই সালটা মনে রাখতে হবে না। তো এদের কিছু উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হচ্ছে যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করা, এবং এখানে ইরানে এবং হচ্ছে সিরিয়া থেকে তারা হচ্ছে আর্থিক এবং হচ্ছে রাজনৈতিক হচ্ছে সমর্থন পায়, এবং তাদের যে মুখপাত্র, যে টিভিটা তাদের মুখপাত্র হিসেবে কাজ করে, সেই টিভির নাম হচ্ছে আল মানার। এরপরে যে আরব উপদ্বীপের একটা দেশ হচ্ছে ইয়েমেন, যেটা হচ্ছে জিসিসির সদস্য না। এই ইয়েমেনের যে রাজধানী হচ্ছে সানা, এবং এখানে সানা হচ্ছে দুইটা নাম আছে। যেমন সানা হচ্ছে সিরিয়ার একটা সংবাদ সংস্থা, এটা নাম হচ্ছে সানা। আবার হচ্ছে ইয়েমেনের যে রাজধানী, এটা নাম হচ্ছে সানা। এবং এইখানে ইয়েমেনে যে হুথি যে জঙ্গি সংগঠন, এটা হচ্ছে এই ইয়েমেনেই এদের এদের সদর দপ্তর, এবং এখান থেকে তারা তাদের কার্যক্রম পরিচালনা করে। 2015 সালে এই হচ্ছে ইয়েমেনে অপারেশন ডিসাইসিভ স্টেম চালানো হয়েছিল। যে সৌদি যে জোট আছে, এই সৌদি জোটে মূলত এই অপারেশনটা এই হুথি যে সংগঠনটা এদের বিরুদ্ধে চালিয়েছিল। এরপর হচ্ছে সিরিয়ার যে রাজধানী হচ্ছে দামেস্ক, এবং আরব বসন্ত আরব বসন্ত জামে নামে যে একটা টার্ম আছে, সেই সিরিয়াতে আরব বসন্তের সূচনা হয়েছে 2011 সালে। আচ্ছা, আরব বসন্ত মানে কি? আরব বসন্ত মানে হচ্ছে যে আরবের যে দেশগুলা, এগুলাতে তো হচ্ছে অনেক দিন ধরেই হচ্ছে স্বৈর শাসক ছিল। যেমন হচ্ছে লিবিয়াতে ছিল গাদ্দাফি, বা এই যে সিরিয়াতে হচ্ছে বাশার আল আসাদ। তো এই এদের এদের যে সরকার, এদের বিভিন্ন দুর্নীতি, এরপরে স্বৈরতন্ত্র বা সুশাসনের অভাব, বা আরো বিভিন্ন সমস্যা ছিল। এগুলোর মধ্যে জনগণ আস্তে আস্তে তারা তারা তাদের মধ্যে যে ক্ষোভ, এই ক্ষোভটা হচ্ছে জমা হতে থাকে। এবং হচ্ছে 2010 সালে, 2010 সালে হচ্ছে একজন তিউনিশিয়ার একজন নাগরিক, তিনি পুলিশের দুর্নীতি এবং হচ্ছে দুর্ব্যবহার প্রতি একটা প্রতিবাদ করছিল, এবং পরে তিনি হচ্ছে নিজের গায়ে হচ্ছে আগুন জ্বালিয়ে দেন। তো সেখান থেকে মূলত এই আরব বসন্তের সূচনা হয়। তো এরপরে আস্তে আস্তে আরব যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলো, বিভিন্ন দেশে এই আরব বসন্ত গুলা ছড়িয়ে পড়ে। যেটার এই যে সংবাদ সংস্থা হচ্ছে সানা, যেটা একটু আগে বললাম। বর্তমান যে প্রেসিডেন্ট যে বাশার আল আসাদ, এবং তার যে পার্টি, সেটার নাম হচ্ছে সিরিয়ান বাথ পার্টি। এখানে গুরুত্বপূর্ণ যে তথ্য, সেটা হচ্ছে যে সভ্যতার সূতিকাগার সভ্যতার সূতিকাগার বলা হয় সিরিয়াকে, এবং এবং গণতন্ত্রের সূতিকাগার বলা হচ্ছিল গ্রিক সভ্যতা। তো গণতন্ত্রের সূতিকাগার গ্রিক সভ্যতা, এবং সভ্যতার সূতিকাগার হচ্ছে এই সিরিয়া। এবং বিশ্বের প্রথম বর্ণমালা, তো সেটাও এখান থেকে আবিষ্কৃত হয়। তো এখানে কিছু বিখ্যাত স্থাপনা আছে, এর মধ্যে আছে হচ্ছে পালমিরা, যেটাকে মরুভূমির মুক্তা বলা হয়, এবং বেল মন্দির, আর্কব আর্কব অর্কেস্ট্রা, এগুলো হচ্ছে সিরিয়াতে অবস্থিত। তুরস্ক তুরস্কর আমি একটা সময় পর্যন্ত এটাও ভাবতাম যে তুরস্কের রাজধানী হচ্ছে ইস্তাম্বুল, কিন্তু পরে জানলাম যে তুরস্কের রাজধানী হচ্ছে আঙ্কারা। ইস্তানবুলের পূর্ব নাম হচ্ছে বাইজেন্টিয়াম, বা আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কনস্টান্টিনোপল। এবং আধুনিক তুরস্কের জনক, এর নাম হচ্ছে কামাল আতাতুর্ক। তিনি এই যে প্রথম বিশ্বযুদ্ধের কিন্তু এই
যে প্রথম বিশ্বযুদ্ধের পরে এই তুরস্ক কিন্তু পরাজিত হয় এবং তখনই অটোমান যে সাম্রাজ্য ছিল সেটার পতন ঘটে এবং তখনই হচ্ছে কামাল আতাতুর্ক তিনি তুরস্কের ক্ষমতায় আসেন। এখানে দুইটা গুরুত্বপূর্ণ প্রণালী আছে এই তুরস্কে, একটা হচ্ছে বসফরাস প্রণালী আর একটা হচ্ছে এই বসফরাস প্রণালীর আর একটা নাম হচ্ছে ইস্তানবুল প্রণালী, কারণ এটা ইস্তানবুল যে শহরটা এই শহরটাকে দুই ভাগে বিভক্ত করেছে। এই তুরস্ক কিন্তু তুরস্কের একটা ভাগ পড়ছে এশিয়াতে, আবার আর একটা ভাগ পড়ছে হচ্ছে ইউরোপে, এবং এই ইস্তানবুল প্রণালী দিয়েই এই এই দুই ভাগে সে বিভক্ত হয়েছে। তার মানে ইস্তানবুল যে নগরী তার একটা পাশ পড়ছে হচ্ছে ইউরোপে এবং আর একটা পাশ পড়ছে হচ্ছে এশিয়াতে। তো এটা হচ্ছে এশিয়া এবং ইউরোপকে বিভক্তকারী প্রণালী, এবং এটা যে দুইটা সাগরকে যুক্ত করেছে এর মধ্যে একটা হচ্ছে কৃষ্ণ সাগর এবং আর একটা হচ্ছে মর্মর সাগর। তো এখান থেকে এটা প্রশ্ন আসতে পারে যে এশিয়া এবং ইউরোপকে বিভক্ত করেছে কোন প্রণালী? এটা হচ্ছে বসফরাস বা হচ্ছে ইস্তানবুল প্রণালী। এখানে আর একটা প্রণালী আছে যে দার্দানেলিস প্রণালী। এটা এটা হচ্ছে এজিয়ান সাগর এবং হচ্ছে মর্মর সাগর, এই দুইটা সাগরকে পৃথক করেছে, এই দুইটা সাগরকে যোগ করেছে। এবং আনাতোলিয়া এবং হচ্ছে ইস্তানবুল, যে তুরস্কের যে আনাতোলিয়া শহর সেই আনাতোলিয়া এবং ইস্তানবুল শহর, এই দুইটা শহরকে পৃথক করেছে হচ্ছে দার্দানেলিস প্রণালী। বর্তমান প্রেসিডেন্ট হচ্ছে রিসেপ তাইয়েব এরদোয়ান। তার যে পলিটিক্যাল পার্টি নাম হচ্ছে একেপি। একেপি হচ্ছে তুরস্কের যে ভাষা ওই ভাষায় একটা একটা নাম। আর ইংলিশ নামটা হচ্ছে জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টি, এবং তুরস্ক হচ্ছে ইসলামিক গণতন্ত্র। এই এই নামটা একটা গুরুত্বপূর্ণ, যে এরদোয়ান বা তুরস্কের যে ক্ষমতাসীন দল, এই ক্ষমতাসীন দলের নাম কি? তো এই ক্ষমতাসীন দলটার নাম হলো জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টি। তো এই যে একটু আগে যেটা বললাম যে আরব বসন্তের সূচনা হয় কবে? 2010 সালে তিউনিসিয়াতে আরব বসন্তের সূচনা হয়, এবং যিনি গায়ে আগুন দিয়ে আত্মাহুতি দেন তার নাম ছিল মোহাম্মদ বোয়াজিজি। তো এই তার আত্মাহুতির মাধ্যমেই আরব বসন্তের সূচনা হয়, এবং এই এই আরব বসন্তটা এই যে আরবের যে কান্ট্রি গুলা সেগুলোর বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। তো এই ছিল মোটামুটি আজকে আপনাদের ক্লাস। এখনো কিছুক্ষণ সময় আছে, আপনারা কি কাহুট কাহুট কি দিবেন? ওকে, তাহলে আমার কাহুট হচ্ছে রেডি করা আছে। খুব বেশিক্ষণ সময় লাগবে না, জাস্ট লোড নিতে যতক্ষণ লাগে আর কি। হ্যাঁ, বাংলা ফাইনাল আজকে আমি জানি বাংলা ফাইনাল আজকে, কিন্তু এই যে কয়েকজন দিতে যাচ্ছে 10টা প্রশ্ন, খুব বেশি আপনারা হচ্ছে 1 মিনিটের মধ্যে ইন হয়ে যান। 1 মিনিটের মধ্যে ইন হয়ে যান, খুব খুব দ্রুত শেষ করার চেষ্টা করব। 2 জন জয়েন করছেন। ঈদ মোবারক, ঈদ মোবারক। এত ঘুম এত ঘুম কই রাখি, এত ঘুম কই রাখবেন? 3 জন জয়েন করছেন। তাড়াতাড়ি জয়েন করেন আপনারা, তাড়াতাড়ি জয়েন করতে পারলে আমরা তাড়াতাড়ি শেষ করে দিব। আপনাদের পরীক্ষার আর কিন্তু খুব বেশি সময় নাই, আপনাদেরকে তাড়াতাড়ি জয়েন করতে হবে, পরীক্ষার যেহেতু খুব বেশি সময় নাই।